হ্যালো ফ্রেন্ড, আমি সোনালি। তোমাদের কাছে আজকে আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। তোমরা অনেক বন্ধুরা আছো, আমার খুব অনেক কাছের বন্ধুরা আছো, সবাই জানতে চাও। কেউ হয়তো বৌদি বলে ডাকো, কেউ দিদি, কেউ দিদি ভাই, যাই হোক, যে হোক যা কিছু করে ডাকে আমাকে, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। আর হ্যাঁ, আমার লাইভে এসে সবাই আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি জানতে চাই তোমার লাভ ম্যারেজ। আমি বলি না আমার লাভ ম্যারেজ। তা অনেক বন্ধুরা আমার কাছে শুনতে চেয়েছে, আচ্ছা তোমার লাভ ম্যারেজের গল্পটা একটু শুনি। তা আমি বলেছি বলবো সময় করে, কিন্তু এখনও পর্যন্ত আমি সময় পাইনি। তাই আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম ছোট্ট একটা বলে সোনালির লাভ ম্যারেজের গল্প। তোমরা সবাই শুনলে কেউ হাসবে না প্লিজ। এই জাস্ট মাসের গল্প, এটা বেশি দিনের নয়, এটা জাস্ট 7-8 মাসের গল্প। তারপরেই গল্পটা ওখানে সমাপ্ত হয়ে গেল, তারপরেই চলে আসলাম এখানে আমি। তারপরে গল্প শেষ, সংসার জীবন শুরু। ওকে, সবাইকে প্রথমে হাই জানাচ্ছি, হাই। আর হ্যাঁ, আমি না সবাইকে না নমস্কার জানাতে না, আমার না একটুখানি কেমন একটা লাগে, তাই কে কিছু মনে করে না, ঠিক আছে। তোমাদের কাছে হাজির করে বলেছি, প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি একটু একটু করে ছোটো ছোটো অনেক ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্যে। তোমাদের আশা করি হয়তো ভালো লাগবে, কিন্তু সবার তো সমান মুড নয়। যার ভালো লাগবে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, নাও শুরু করি আজকের সোনালির লাভ ম্যারেজের গল্প। চলো। হ্যাঁ, একদিন হঠাৎ করে আমার বাড়ি পুজো, চলে আসলাম সেই পুরনো স্মৃতিতে গল্পে। অনেক দিন পর পুরনো জীবনের কাহিনী তুলছি, আমার সত্যি কেমন একটা লাগছে, সত্যি বলছি কেমন একটা লাগছে। কেউ কিছু প্লিজ কেউ কিছু মনে করো না, আর আমার কথা কিন্তু পেলে হাসবে না কিন্তু, হ্যাঁ, আর প্লিজ কেউ কিছু মনে করে না বন্ধুরা। চলো শুরু করা যাক। আমি আমার বাড়ির গঙ্গা পুজো হয় জ্যৈষ্ঠ মাসে, তারিখটা মনে নেই, কিন্তু ক্যালেন্ডার দেখলে জানতে পারবো তারিখটা কত। সেই গঙ্গা পুজোর দিন হঠাৎ করে, মানে সেদিনকে আমার দিদির বিয়ে। আমার বাড়ি আমাদের একটা মানে একটা ঘটনা আছে, তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করব আমি। 2000 সালের ঘটনা। এতদিন হয়তো আমরা কোথায় থাকতাম কেউ জানে না, কিন্তু ঘটনাটা শেয়ার করব। একটু ওয়েট করো, আমার জীবনের সব কাহিনী আমি শেয়ার করবো তোমাদের কাছে। সেই দিনকে গঙ্গা পুজো বাড়িতে, আর আমার বাড়ি 2000 সাল থেকে এখনও পর্যন্ত গঙ্গা পুজো হয় প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে কিংবা আষাঢ় মাসে। গঙ্গা পুজো দশহরা দিনই আমার বাড়ি গঙ্গা পুজো হয়। সবাই দশহরার নাম শুনেছো কম বেশি। ওকে, যাই হোক না, সামনে গঙ্গা পুজো চলে আসলো, সামনের মাসে গঙ্গা পুজো 21 তারিখে। হ্যাঁ, 21 তারিখে গঙ্গা পুজো। জানি না এবার কী হবে আমাদের গঙ্গা পুজোতে, সেই গল্পটা পরে শোনাবো তোমাদেরকে। গঙ্গা পুজোর গল্পটা পরে শোনাবো। ওটা আমাদের একদম গঙ্গা পুজোর খুব একটা হয়ে গেছে, জাগ্রত হয়ে গেছে আমার বাড়ি, বাপের বাড়ি। সেই গল্পটা পরে শোনাবো। এখন সোনালির লাভ ম্যারেজের গল্পটা শোনাও। নাও শুরু করা যাক। সেই গঙ্গা পুজো, গঙ্গা পুজোটা নিয়ে শুরু তো, তাই গঙ্গা পুজোটাই উঠে আসছে, কিছু মনে করো না। গঙ্গা পুজোর দিন আমার দিদির বিয়ে। দিদি বলতে আমার কাকার মেয়ের বিয়ে। আমার বাড়ির বংশের বড় মেয়ে ওর বিয়ে। ওর বিয়েতে রাতের বেলায় সবাই বরযাত্রী এসেছে, আর আমার একসঙ্গে ঘর দুটো পাঠিয়েছে না, একসঙ্গে পাঠিয়েছে না ঘর, দুটো ঘর। তা ওখান থেকে আমরা সবাই সেজে গুজে রেডি। তখন নাও শুরু করা যাক। তারপরে সেদিনকে দিনের বেলা পুজো হয়ে গেল, পুজো শেষ, রাতের বেলা দিদির বিয়ে শুরু হয়ে গেল, সানাই বেজে গেল দিদির বিয়ের। আর আমার বয়স তখন 17 বছর, মানে 17 রানিং চলছে, 17 পূর্ণ হয়নি, মানে 16 বছর পূর্ণ হয়ে 17তে পড়েছি। খুব মানে মানে একদমই বড় তা নয়, মানে 16 বছর, মানে 16 প্লাস চলছে হয়তো আমার, 16 মানে পূর্ণ হয়ে গেছে, 17তে পড়েছি, এরকম একটা কিছু হবে। তারপরে এই সেদিনকে আমাদের বাড়িতে, আমাদের গঙ্গার ওই পার থেকে এপারে নদী পার হয়ে আসতে হয়।
তখন সবাই বরযাত্রী এসছে নদী মানে নৌকোয় করে এসছে, সবাই এসছে উল্টো দিক দিয়ে, আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি, গেট ধরবো। আর একটা প্ল্যান ছিল আমার, মানে আমি আগে যখন জামাইবুর সঙ্গে গল্প মানে জামাইবু আমাকে মানে দিদিকে ফোন করতো, তখন আমাদের মোবাইলে ফোন করতো দিদিকে। আর তখন দিদির মানে জামাইবুর যে মানে ভাইগুলো ছিল, ওই ভাইগুলো না আমার সঙ্গে কথা বলার জন্য খুব একটা উৎসাহ ছিল। আর তখন জামাইয়ের সঙ্গেও আমি মানে মিথ্যে কথা বলে কথা বলতাম আমি সোনালিটাকে, হ্যাঁ সোনালিকে সঙ্গে কথা বলতাম, কিন্তু সোনালিটাকে সেটা জানতো না জামাইবাবু। তাই ভেবেছিলাম মানে ওদেরকে একটা মানে বোকা বানানোর একটা প্ল্যান ছিল আমাদের। সেই দিনকে আমরা প্ল্যান করেছিলাম মানে অনেক কিছু। তারপরে হঠাৎ করে আমার বাড়ির পাশেও একটা বড় একটা গঙ্গা পুজো হয়, আমার বাড়ির থেকে একটা বাড়ির পরে ওখানে বিশাল বড় একটা গঙ্গা পুজো হয়, অনেক বড় ঠাকুর এনে প্যান্ডেল দিয়ে অনেক বড় অনুষ্ঠান হয় ওখানে। আমাদের বাড়ি একটা ছোটো প্যান্ডেল হয়, ছোটো পুজো হয়, আর ওখানে বড় পুজো হয়, একটা রাস্তার পুজো। তখন ওখানে ওই পুজোর প্যান্ডেল থেকে উল্টো দিক দিয়ে আসছে যে আমার বয়সে মিস্টার তরুণ পাল, ও আসছে। আমার রাত্রে আমি আমার কিছু বান্ধবীরা আমাদের দরজায় মানে রাস্তার সামনে দাঁড়িয়ে আছি, ওখানে দাঁড়িয়ে আমরা গল্প করছি, এই বাড়িতে নাচ ফাচ করছি, একটু আনন্দ ফানন্দ করছি ওখানে দাঁড়িয়ে। ও মা কানে হেডফোন গুঁজিয়ে মানে একটা ভাবই আলাদা। হ্যাঁ তখন আসতে মানে মানে কানে হেডফোন, চোখে সানগ্লাস, মানে একটা মানে চশমাটা একটা ব্যাপারই আলাদা। ওই যে অনেকটা দূর থেকে আমি দেখেছি ওকে। আমার বান্ধবীরা আমরা আগে খুব একটু বদ ছিলাম আমি, আমার বান্ধবীরা মিলে সবাই মানে কিছু কিছু বলছি, এই কে রে ও, দেখ রাতের বেলা সানগ্লাস পরে আছে, মাথাটা খারাপ আছে, দেখ রাতের বেলা চশমা পরে আছে, মাথাটা খারাপ আছে। তখন ওরা আমাকে বলছে, এই না রে দেখ আমাদের বিয়েবাড়িতে মনে হয় এসছে। আমি বলছি, আরে মাথাটা খারাপ, বিয়েবাড়ি কেউ ওরকমভাবে মানে ওরকম চশমা পরে আছে, মানে ওরা একটা আগের স্টাইলই আলাদা ছিল, নাচ করতো তো স্টাইলই আলাদা ছিল, অত আমি জানতাম না তখন ও আমাদের বাড়ি। তারপরে দেখি আমরা গেটের সামনে সবাই দাঁড়িয়ে আছি, তখন দেখি ও মা সে আমার বাড়ি ঢুকলো। যা তখন আমার বান্ধবীরা মানে হাসাহাসি করলাম, বলছি দেখ আমাদের বিয়েবাড়িতে এসছে আমরা জানি না। ওই শেষ দেখা প্রথম মানে ওই সেদিনকে ওই লাস্ট দেখা, মানে বিয়ের দিন লাস্ট দেখা ওর সাথে আমার হয়ে গেল। ভোরবেলা দিদি চলে যাবে, ভোরবেলা দিদিকে নিয়ে যাবে। তখন আমি আবার উঠেছি, আমি আর কিছু জানি না কোথায় কী হয়েছে না হয়েছে, আমি কিছু জানি না। আমি রাতের বেলা তো 10টার মধ্যে শুয়ে পড়েছি। মা বলছে এই আর থাকতে হবে না, তুই এসে ঘরে শুয়ে পড়ো। আমি আবার ঘরে গিয়ে শুয়ে পড়েছি, হয়ে গেলো বিয়ে কেটে গেল। পরের দিন তখন অত বুঝতাম না আমি। পরের দিন ভোরবেলা তখন আমি আমাদের গঙ্গার ধারের সামনে বসে আছি, হ্যাঁ চেয়ার নিয়ে, আর আমার একটা ভাই বসে আছি, মামার ছেলে। তখন বসে বসে মানে মুডটা একটু অফ আছে, দিদি চলে যাবে, দিদি বিয়ে হয়ে গেছে চলে যাবে, দিদিকে নিয়ে চলে যাবে। তখন আমি আমার সামনে এসেছি, আর ওরা সবাই মানে বরযাত্রী সবাই ছিল, সবাই বসে আছে। তখন আমাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি, মানে আমার বড়া তখন আমাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি, বলেছি নামটা বলেছি। আমাকে তারপরে বললো তোমার বাবার নাম কি, বলেছি। তুমি কিসে পড়ো, তারপরে হচ্ছে তোমরা কয় ভাই বোন, আমাকে মানে প্রশ্নের উপর প্রশ্ন করছে। তখন আমি আপনাকে বলতে যাবো কোন দুঃখে, আপনি কি আমার মুখের ওপর প্রশ্নের উত্তরটা দিয়েছি আমি আপনাকে খেদে কাজ নেই না, আমার কেন খেদে কাজ নেই, আপনাকে আমি সব বলতে যাব কিসের জন্যে। মিটে গেল। তারপর সেইটা হলো ওর রাগ, জাস্ট ওর মুখের ওপর কেউ বড় কথা বলেছে। তখন ওর বুনাই, তারপরে যে আমার ভাসুর, সে বলছে এই ক্রে টোটন তোর মুখের ওপর এরকমভাবে বলে দিল, মিটে গেল। ওই সেদিনকে দেখা। তারপরে আমার মানে আরও যারা ছিল দাদার মেয়ে, আমার বান্ধবীরা সবার সঙ্গে তারপর দেখলাম ওই লাস্ট ওকে দেখা, সবাইকে দেখলাম। কিন্তু দেখার পরে তখন ওদের সবার সঙ্গে হাত মেলালো, যখন চলে যাবে ওরা সবাই, তখন দেখলাম সবার সঙ্গে হাত মেলালো, আমার সঙ্গে কথা বলেনি। দূর চাটা, ও কি অত পাত্তা দেয়, আমার তো সময় নেই পাত্তা দেওয়ার। এইটা ছিল আমার কথা, আমার তো সময় নেই পাত্তা দেওয়ার। হলো তখন চলে বলে মানে ওরা সবাই হাত মিলিয়ে ওর সঙ্গে হাত মেলালো, মানে আমার বরের মানে যে আমার বর তার সঙ্গে। তখন আমার বর আরও 2-3 জনের সঙ্গে কথা বলতো, আমার বোনের সঙ্গে ফোনে কথা বলতো, তারপরে আমার দাদার মেয়ের সঙ্গে ফোনে কথা বলতো। আমি সেগুলো জানতাম না। কথা বলেছে কদিন, মানে ওই 1-1.5 মাস হয়তো কথা বলেছে। সে আবার কী করেছে না করছে আমি অত জানি না, আমি ওইসব নিয়ে আমি মাথাও ঘামাইনি।
তারপরের দিন যখন বরযাত্রী গেছি, বরযাত্রী গিয়ে মানে কন্যাযাত্রী গেছি, কন্যাযাত্রী গিয়ে ও তখন আসেনি কন্যাযাত্রী, তখন ওর মা এসেছিলো, দুপুরবেলা গেছি, ওর মা এসেছিলো। তারপরে সবাই গিয়ে ওখানে তখন আমার দিদির কাছে ফোন করেছে, ফোন করে বলছে বৌদি তোমার বোন আছে, তোমার বোনের কাছে ফোনটা দেবে। তখন আমার দিদি আবার আমাকে ধরিয়ে দিয়েছে ফোনটা। আমি কথা বলেছি, কথা বলার পরে তারপরে ও আমাকে জিজ্ঞাসা করছে আমি কি তোমার সঙ্গে কথা বলতে পারি। আমি যে হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। তারপর বলছে হ্যাঁ দেখবো, ওরকম তো সবাই বলে, অত কেউ মনে রাখে না, পরে বাড়ি গিয়ে সব ভুলে যায়। আমি যে না, আমি কাউকে ভুলি না সহজে, এটা ঠিক, আমি কাউকে ভুলি না অত সহজে। তখন আমার শাশুড়ি আমাকে ফোনটা দিল ধরিয়ে, ফোনটা দিয়ে আমাকে বললো আমার ছেলে, আমি শাশুড়িকে জিজ্ঞেস করলাম, বলছে আমি আপনার ছেলের নাম্বারটা নিতে পারি। বলছে হ্যাঁ ঠিক আছে নাও। তারপরে শাশুড়ির থেকে ফোন নাম্বারটা নিলাম, নিয়ে মাঝে মাঝে একদিন দুদিন কথা বললাম, একদিন দুদিন 3 দিন কথা বললাম। কথা বলার পরে আমাকে প্রপোজ করলো, আমাকে জিজ্ঞেস করলো আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো। আমি জাস্ট কথা বলার জন্য নাম্বারটা নিয়েছিলাম, আমি কিন্তু ভালো ভালোবাসার জন্য নাম্বার নিইনি। তখন আমাকে জিজ্ঞাসা করার পরে আমি আমার একটা ভেবে দেখতে হবে। আমি না সরাসরি মানে বলতে পারলাম না আমি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আদৌ আমি তো ভালোবাসতাম না, আমি জাস্ট একটু কথা বলেছি, যদি বিয়ে হয় একটু জাস্ট সেই সম্পর্কে আমি কথা বলেছি। আরও অ্যাকচুয়ালি আমার দিদির দেওর। কথা বলার পরে তখন আমাকে এরকম একটা মানে প্রস্তাব দিল। আমি তখন আমার বান্ধবীদের কাছে জিজ্ঞাসা করছি কিরে আমাকে না এই কথা বলছে, আমার তো ভয়ে থতমত হয়েছে, আমি কি করব, আমার মাথায় কোনো কাজ করছে না। তখন সে কথা বলার পরে যা হোক একটা হবে। তারপরে 2-3 দিন এরকম ফোন করতে 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 তখন একদিন হঠাৎ করে তারপরে আমি আমার একটা প্রতিজ্ঞা ছিল, আমি যাকে ভালোবাসবো তাকে আমি বিয়ে করব, এটা ঠিক, এটা আমার প্রতিজ্ঞা ছিল, আমি যাকে ভালোবাসবো আমি তাকে বিয়ে করব, আর আমি দেশের ছেলেদের সঙ্গে প্রেম করব না। আর সেটা আমি যেটা বলেছি সেটাই আমি রেখেছি, সেটাই করেছি। তারপরে হঠাৎ করে আমি রাজি হয়েছি, আমার বান্ধবীদের কাছে বলছি তো ও তো আমার সমান সমান, আমি তো ওকে ঠিকমতো দেখিনি, ওকে চিনি না, ওর সাথে কী করে আমি কথা বলবো, কী করে আমি ওর সঙ্গে প্রেম করবো। তখন সত্যি আমি ওকে দেখিও নি, চিনিও না, ওই এক ঝলক দেখা ওই আর না। তারপরে ওর সঙ্গে কথা বললাম, আমি ঠিক আছে। ও তখন শেয়ার মার্কেটে কাজ করে, আর টিউশনি পড়ে, আর নাচ করে, খুব কম মায়না তখন ওর। আমি অত জিজ্ঞাসা করিনি কোনোদিনও কত মায়না পাও তুমি, তোমার বাড়িতে কে কে আছে, এইসব কোনোদিন জিজ্ঞাসা করিনি। আমি জাস্ট কথা বলতাম, কথা বলে একটা আস্তে আস্তে এত কথা বলে একটা টাইম হয়ে গেল। কথা বলে টাইমের মধ্যে কথা বলতে 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 না হঠাৎ করে না একদিন ফোন করা বন্ধ করে দিয়েছে। আমি এতটা আপসেট হয়ে গেছিলাম, এতটা মন খারাপ হয়ে গেছিলাম। আচ্ছা আমার পাশে যে আমার বান্ধবী ছিলেন ঝুনিদি বলে রাখি, ঝুনিদি বলছি ঝুনিদি এটা কি হলো, আমি প্রথম কাউকে ভালোবেসেছি বলে সে আমাকে ঠকালো, এটা ঠিক করলো না ও। তারপরে কথা বলার পরে ও ঠিকমতো আমাকে টাইম দিত না, কেননা ও নাচ করতো, টিউশনি পড়াতো, তারপরে সকালবেলা শেয়ার মার্কেটে কাজ করতো, সময় পেতো না আর আমার সঙ্গে কথা বলার। আর প্রেম করা মানে তো সবাই জানো, যত টাইম দেবে তত প্রেমটা আরও গাঢ় হবে। তারপরে যা হোক হলো। তারপরে কদিন এভাবে চলতে চলতে হঠাৎ করে আমি একদিন বললাম ঠিক আছে আমি তোমার সঙ্গে দেখা করতে যাই। আমি কিন্তু এখনও তোমাকে সঠিক চিনি না, তুমি কেমন দেখতে, শুধু জানি তুমি পরিষ্কার, তুমি স্টাইল মানে দাও বেশি, আর তাছাড়া আমি কিছু জানি না তুমি কীরকমভাবে তোমার মানে কীরকম তোমার মানে ভঙ্গিটা আমি কিছুই জানি না, কীরকম তোমার চেহারা কীরকম কী আমি কিছুই জানি না। তারপরে একদিন আমার বাড়ি আসলো, সরাসরি আমার বাড়ি, বুঝতে পারছো আমার কেমন প্রেম। তখন আমি স্কুলে গেছি, আমার পরীক্ষা চলছে, পরীক্ষা দিতে গেছি, আমাকে ফোন করলো, বললো আমি তোমাদের বাড়ি যাবো। তবু এসছে আমার দাদা, একাই এসেছে সেইবার দিদি বাড়িতে এসে, তখন বলছে তখন এসে আমি আমার বোনকে বলে গেছি কিরে ও আসবে, তুই ওকে নিয়ে আসবি, মা বাবা কেউ জানে না আমি প্রেম করছি। তারপরে বলার পরে তারপরে এসে তারপরে আমি পরীক্ষা দিয়ে বাড়ি এসেছি, আসার পরে দেখছি এসে তখন ওর সঙ্গে দেখা করতে গেছি। আমি দেখা করতে গিয়ে ওর সঙ্গে গল্প করছিলাম, গল্প করতে করতে তখন খানিকটা গল্প করার পরে তখন ও বলছে আমি বাড়ি চলে যাবো। আমি ঠিক আছে চলে যাও। তারপরে গুছিয়ে গেছে রেডি, বাড়ি চলে যাবে, সন্ধ্যে হয়ে গেছে, বাড়ি চলে যাবে, সন্ধ্যা না বিকেল হয়েছে, তখন বাড়ি চলে যাবে, 4-5টা বাজে তখন ও বাড়ি চলে যাবে। আমি ঠিক আছে যাও। আমি রেডি হয়ে আমি আমার মামা বাড়ি যাবো, পাশেই মামা বাড়ি আমার, আর মামা বাড়ি বেশি থাকতাম আমি। তারপরে তখন ও আমাদের খেঘাট পর্যন্ত আমি ওকে সাইকেল করে নিয়ে এসেছি আমার বাড়ি থেকে, সাইকেল করে নিয়ে এসে তখন
আমি দাঁড়িয়ে আছি আমাদের ঘাটের পাশে। তখন ও আমার দিকে তাকিয়ে না কী ভেবেছে আমি জানি না। তখন আমি ওকে বলেছিলাম তুমি রাতটুকু থাকো, পরের দিন যেও। আমার কথাটা তখন অতটা কিছু মানে অনেক কিছু কিছু ভেবেছে, কিন্তু যাই হোক আমি জানি না কিছু। তখন রাতে বলছে ঠিক আছে। তখন ও হয়তো আমার কথাটা ফেলতে পারেনি, হয়তো আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল মনে হয়, আমি সঠিক জানি না। তারপরে আমি ওকে 100টা সমুদ্রে ঘুরতে নিয়ে গেলাম। 100টা সমুদ্রে ঘুরতে গিয়ে ওখানে গিয়ে অনেক সময় কাটালাম। আর একটা ভয় ছিল আমার দাদা যদি দেখে ফেলে আমাকে মারবে, আমাকে বকবে। তারপরে আবার সরাসরি বাড়ি নিয়ে চলে আসলাম। বাড়ি নিয়ে এসে ও পাশে বসে আছে, ধরো আমার পাশে বসে আছে, আমি খানিকটা মানে ও আমার বাড়ির সামনে উঠোনে বসে আছে, আমি আমার ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে ফোনে গল্প করছি। সামনাসামনি এসে গল্প করতে পারছি না ভয়তে, যদি কেউ জেনে ফেলে কিছু। তারপরে ওরকম গল্প করতে করতে রাত্রেবেলা ওরকম গল্প করলাম, রাত্রেবেলা কথা বললাম। কথা বলার পর সকালবেলা উঠেও চলে গেল বাড়িতে। তারপর থেকে আস্তে আস্তে কথা বলতে তারপরে হঠাৎ করে আমি আমার পিসি বাড়ি বেড়াতে গেছি হাবড়ায়। মানে আমাদের একটা রুটিন ছিল কথা বলার জন্যে। সকালবেলা 8টার পরে কথা বলতাম, কথা বলে 10 মিনিট মতো কথা বলতাম, আর সারাদিনে কথা বলতাম না। আবার 3:30 পরে আবার আধা ঘন্টা মতো কথা বলতাম। ও যেহেতু কাছ থেকে বাড়ি আসার পর্যন্ত ওইটুকুনি টাইম কথা বলতাম, ওই 10-20 মিনিট কথা বলতাম হলো। তারপরে কথা বলতাম 7:30টার পরে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলতাম।